অস্কার পরবর্তী অধ্যায় ইস্টবেঙ্গলের শুরু হলো হার দিয়ে। প্রথম ডার্বি হারলেন হাবাস। ইস্টবেঙ্গলের বাকি দুই বিদেশি কবে আসছে, নতুন কোনো বিদেশি সাইন কি হচ্ছে? নমস্কার, আমি ঋষিকেশ। আজ এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আমার এই ভিডিওতে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ। আপনি মেম্বারশিপও নিতে পারেন, মেম্বারশিপের অফার চলছে, সো প্লিজ মেম্বারশিপ নিয়ে নিতে পারেন আপনি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ডুরান্ডের ডার্বিটা হার দিয়ে শুরু করলো ইস্টবেঙ্গল, এবং এই মরশুমের ডার্বিও হার দিয়ে শুরু, মরশুম হার দিয়ে শুরু। হাবাসের যে ইনিংস, কলকাতায় তিনি যে নতুন ইনিংস শুরু করলেন, ইস্টবেঙ্গলের হয়ে তার যে কোচিং জীবন, সেটাও কিন্তু হার দিয়ে শুরু হলো। মোহনবাগানের বিরুদ্ধে 1-0 গোলে হেরে ডুরান্ড কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল। এখন বাকি দুটো ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। জিতলে তাহলে সেকেন্ড রানার আপ হিসেবে তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে যদি না মোহনবাগানের পা পিছলে যায় তো ঠিক আছে। কালকের খেলা নিয়ে অনেকের অনেক রকম কথা। কালকে খেলা নিয়ে আমি আমার গতকালকের ভিডিওতেই জানিয়ে দিয়েছি যে আমার কেমন লেগেছে। প্রথমত বলি যে মোহনবাগানের খেলা ইস্টবেঙ্গলের তুলনায় ভালো হয়েছে, তাই তারা জিতেছে, যোগ্য দল হিসেবেই জিতেছে। এবং এটাও ঠিক যে মোহনবাগানের যে ভারতীয় ব্রিগেড রয়েছে, মানে ইন্ডিয়ান সাইডটা যেটা, সেটা ইস্টবেঙ্গলের সাইডের থেকে অনেক বেশি উন্নত, অনেক ভালো। ম্যাক্সিমাম প্লেয়ার ভারতীয় দলের, তো তারা বেটার খেলেছে ইস্টবেঙ্গলের তুলনায়। ইস্টবেঙ্গলও প্র্যাকটিস করেছে মাত্র গোটা টিমটা কোচ আসার পরে 2-3 দিন। তো এই টিম নিয়ে এর থেকে ভালো কিছু রেজাল্ট হতে পারে না। তবু শেষের 10-20 মিনিট ইস্টবেঙ্গলের যে ঝাঁজটা দেখা গিয়েছিল, সেটা যদি আগাগোড়া দেখা যেত তাহলে ইস্টবেঙ্গল সমতায় ফেরাতেও পারত। কারণ দানি রামিরেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে, বিষ্ণু সুযোগ পায়, জেসিন ওই খুবই কম সময় নেমে সেও কিন্তু একটা সুযোগ তৈরি করেছিল। কিন্তু যেটা বলার বিষয় যে ইস্টবেঙ্গলের এই খেলার মধ্যে অনেকের অনেক কিছু পারফরমেন্স আছে। সবার তুলনামূলকভাবে বিচার করলে দানিকে যেটুকু সময় দেখা গিয়েছে বেটার লেগেছে, বাট হি নিড সাম টাইম। ওরও সময়ের দরকার, হাবাসেরও সময়ের দরকার। কিন্তু যেটা খুব খারাপ লাগলো যে কালকে অনেকগুলো ম্যাচ, অনেকগুলো দিন পরে ডেভিড লালান সাঙ্গাকে দেখলাম অনেকটা সময় এসে পেল। হ্যাঁ, আমার অত্যন্ত পছন্দের, কেউ একজন বলেছেন যে আপনার পছন্দের প্লেয়ার। হ্যাঁ, আমার অত্যন্তই পছন্দের প্লেয়ার এই ডেভিড। তো তার খেলা দেখে আমার মন তো ভরেইনি, খুবই হতাশ আমি। ডেভিড বা মোহনবাগানের সোহেল ভাটদের খেলা দেখে আমি হতাশ। সোহেল ভাটকে আমি কলকাতা লিগের ম্যাচগুলো থেকেই দেখছি, ভীষণই লো গ্রেডেড পারফরমেন্স করছে। মোহনবাগানে খেলার যোগ্যতা নয়, ইভেন কলকাতা লিগের সবচেয়ে খারাপ টিমেরও খেলার যোগ্যতা এখন সোহেল ভাটের নেই, এটা টু বি অনেস্ট। ডেভিডেরও তাই দশা। ডেভিড বল নিয়ে এগোতে পারছে না, পাস করতে পারছে না, আরো অনেক কিছু। সঠিক সময় শট নিতে পারছে না। একজন স্ট্রাইকারের যে যে গুণগুলো থাকা দরকার, যে গুণগুলো ডেভিডেরও ছিল, কিন্তু সেটা আজকে বড় ফিকে লাগছে তাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই প্লেয়ারগুলোকে, যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার ডেভিড, মোহামেডানে যখন ছিল প্রচুর গোল করেছিল, কিন্তু এই ট্যালেন্ট গুলোকে দীর্ঘদিন ধরে ওই রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে শেষ করে দেওয়া হচ্ছে। ডেভিড তার সবচেয়ে বড় উদাহরণ। আগামী দিনে ডেভিডকে যদি আবার সেই রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয় তাহলে আরো খারাপ হবে, এবং ডেভিড দলও হারাবে। তাই আমার মনে হয় ডেভিডকে আরো বেশি করে সুযোগ দেওয়া উচিত। তবে হ্যাঁ, ম্যাচ জেতা তো একটা বড় ফ্যাক্টর, ম্যাচ জিততেই হবে। তো তবু বলবো ডেভিডের মতন প্লেয়ারকে সুযোগ দিয়েই আবারও ম্যাচে ফেরাতে হবে। ডেভিডের উচিত এক্ষুনি কলকাতা লিগের সমস্ত ম্যাচেই খেলা, পার্টিসিপেট করা, এবং চেষ্টা করা উচিত যাতে ওকে 90 মিনিট খেলানো যায়। নাহলে প্লেয়ারটি কিন্তু আগামী দিনে হারিয়ে যাবে। সোহেল ভাটের ক্ষেত্রেও এই একই কথা। আগামী দিনে এরা ক্লাব পাবে না, যা পর্যায়ে আমি দেখলাম। হয়তো এটা সিজনের সবে শুরু। আমি কালকে এডমুন্ডের খেলা দেখেও খুশি নই। তবে হ্যাঁ, এডমুন্ড যে অ্যাটাকটা করতে যাচ্ছিল, যেটা শুভাশিস টেনে ফেলে দিল, ওই অ্যাটাকটাতে শুভাশিস রেড কার্ড হয় অন্যান্য দেশের হলে, এবং ওখানে এডমুন্ড গোল করলেও করতে পারতো, একটা চান্স তো ক্রিয়েট হতো অ্যাটলিস্ট। গোল যে করেই দিতে এমন তো বলা যায় না, তবে হ্যাঁ, ওটা একটা পজিটিভ অ্যাটাক ছিল, সেটাকে আটকে দেয় শুভাশিস ওইভাবে। তো আমার মনে হয় তাকে রেড কার্ড দেখাতে পারতো। এবার একটা বল বোধহয় আনোয়ার আলীরও হাতে লেগেছিল বক্সে, যেটা সাহাল আব্দুল সামাদ পেনাল্টির দাবি করেছিল। সেটাও অনেক ক্ষেত্রে যদি হয়, এখানে ভার থাকতো তাহলে হয়তো পেনাল্টি দিয়ে দিতে পারতো। এখানে রেফারিং নিয়ে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। তাই
কালকে আমি, অনেকেই বলছেন যে সত্যি কথা বলবেন, দেখুন আমি সত্যি কথাই বলি, আমি ইস্ট বেঙ্গল সমর্থক হয়েও কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের থেকে কিছুটা ভালো খেলেছে এটুকু বলতেই হয়। তবে মোহনবাগান মোহনবাগানের মতন খেলতে পারেনি, ইস্ট বেঙ্গল তো পারেইনি, এটুকু তো আমি বলবোই, অবশ্যই বলবো, ডেফিনেটলি বলবো। মোহনবাগানের সব প্লেয়ারের খেলা ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এমনটা নয়। সাহালের গোল আর বিশাল কাইতে সেফ ছাড়া মোহনবাগানে মানে কিছু সত্যি তেমন ছিল না। বিশাল কাইত এখানে আমি বলবো বিশাল হয়ে দেখা দিয়েছিল, সেই কারণেই তারা জিতে গিয়েছে, নাহলে 2-3টে গোল খেয়েই যেতে পারত। আর ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের সম্পর্কে তো এটাই বললাম। জেসিনকে বরং আমি অল্প সময় দেখেছি, জেসিনের প্রতি আমার সমর্থন রয়েছে। আমি চাইবো আগামী দিনে জেসিনকে দিয়ে শুরু করা হোক এবং ডেভিডকেও অতি অবশ্যই টিমে রাখুক। পরের দিকে হলেও ডেভিডকে 20-30 মিনিট 15 মিনিট হলেও খেলানো হোক ডেভিডকে, নাহলে প্লেয়ারটি নষ্ট হয়ে যাচ্ছে। ভারতের ট্যালেন্ট থাকে না, স্ট্রাইকার তো আরোই নেই, এভাবে ভারতীয় স্ট্রাইকারদের শেষ করে দেওয়া হচ্ছে। তো এটা গেল কালকে ম্যাচ নিয়ে আমি ইনফ্যাক্ট বলেইছি, তো তবু আর একবার আপনাদেরকে জানিয়ে রাখলাম। অনেকে অনেক কিছু প্রশ্ন তুলছেন, তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এবার যদি আসা যায় যে ইস্ট বেঙ্গলের আপকামিং কোনো বিদেশি বা ভারতীয় প্লেয়ারকে নেওয়া হচ্ছে কিনা। হ্যাঁ, ভারতীয় প্লেয়ার একজনকে নেয়ার কথাবার্তা চলছে, অলমোস্ট ডানের পর্যায়ে চলে গেছে। আমি জানি না এখন সেটা অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে কিনা, তবে না হওয়ার চান্সই বেশি। মানে আমি এই যেই মুহূর্তে ভিডিও করছি ততক্ষণে তো অ্যানাউন্সমেন্ট হয়নি। আপনাদেরকে আগেও একদিন আমি জানিয়েছি যে সেই ভারতীয় ফুটবলারকে ইস্ট বেঙ্গল নিতে চায়, এবং ইন্টার কাশির এই ডিফেন্ডার যিনি ভারতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন, আন্ডার-23 তো খেলেইছেন, একাধিক বয়স ভিত্তিক দলে ছিলেন এই ভারতীয় ফুটবলার। তো এই নরেন্দ্র গ্রেহলাট, এই ফুটবলারটিকে কিন্তু ইন্টার কাশি থেকে মানে ইন্টার কাশি থেকেই হাবাসে পছন্দ, তো হাবাসেরই পছন্দের প্লেয়ারটির সাথে কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে নরেন্দ্র গ্রেহলাটকে 2 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গল টিমে নেওয়া হতে পারে। তো দেখা যাক এই চুক্তিটা সম্পন্ন হয় কিনা। প্রতিশ্রুতিমান ফুটবলার, এটুকু বলবো, বয়সটা কম। আর একজন বিদেশির সঙ্গেও ইস্ট বেঙ্গলের কথাবার্তা হয়তো চূড়ান্ত হয়ে গেছে। হাবাস ইঙ্গিত দিয়েছেন সাংবাদিক সম্মেলনে যে সেই বিদেশি ফুটবলার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, কার্যত যে কোনো দিন হয়তো সাইন হয়ে যেতে পারে, খুব দ্রুতই সেই সাইনটা হবে এমনটাই জানা যাচ্ছে। আবার আরেকটা সূত্র দাবি করছে যে ইস্ট বেঙ্গল অলরেডি একজন প্লেয়ারের সঙ্গে সাইন করে ফেলেছে, তার হাতে অ্যানাউন্সমেন্টটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। সে অস্ট্রেলিয়ান এবং উইঙ্গার। আমি গতকালই একজন প্লেয়ারের কথা আপনাদেরকে বলেছিলাম যে অস্ট্রেলিয়ান এবং উইঙ্গার সেই ফুটবলারটির কথা জানিয়েছিলাম। এখন সেই ফুটবলারটি কিনা সেটা কনফার্ম নয়, কারণ যদিও কনফার্ম অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত আসেনি, তবে ওই প্লেয়ারটি নিঃসন্দেহে তালিকাতে ছিল ইস্ট বেঙ্গলের। তো এখন দেখা যাক যে এই ফুটবলারটিকে নিয়েই জল্পনা ছড়াচ্ছে কিনা, এবং হাবাসেরও পছন্দ অস্ট্রেলিয়ান এই উইঙ্গারটি। তো সেই রেনোকেই নেওয়া হবে কিনা, তো দেখতে হবে। যে অ্যানাউন্সমেন্ট যদি চলে আসে আজকে বা কালকের মধ্যে, যদি অ্যানাউন্সমেন্ট আসে তো ঠিক আছে। এবং আরো একজন স্ট্রাইকারকে ইস্ট বেঙ্গল সম্ভবত লক করে ফেলেছে, হয়তো সেটাও সাইন হয়ে যাবে অতি দ্রুত। ফলত ইস্ট বেঙ্গলের যে 6 জন বিদেশি নেওয়ার যে কোটা, সেই বিদেশি কোটা কিন্তু পূরণ হতে চলেছে। তো এখন এই যে রিনো প্লেয়ারটি, তাকে ইস্ট বেঙ্গল মানে কত দিনের মধ্যে এই ফুটবলারটি ব্যাপারে তারা অ্যানাউন্সমেন্ট দেবে, সেটা একটা বড় ব্যাপার। এবং আমি যেই ফুটবলারটির কথা বললাম, অস্ট্রেলিয়ান ফুটবলার, সেই কিনা উইঙ্গারও, সে বিভিন্ন পজিশনে খেলতে পারে, অ্যাটাকিং মিডিও হিসেবে খেলতে পারে, লেফট উইং এ খেলতে পারে, রাইট উইং এ খেলতে পারে। তো দেখা যাক সেই ফুটবলারটি কিনা। এর পাশাপাশি ইস্ট বেঙ্গল যে আরো দুজনকে সাইন করিয়েছে, এফিয়ং এবং নাচো, যে ডিফেন্ডার অর্থাৎ ডিফেন্সের ফুটবলার এবং স্ট্রাইকিং লাইনের ফুটবলার। তো স্ট্রাইকার এফিয়ং এর সঙ্গেও তো চুক্তি সবই হয়ে গেছে, এরা এখনো পর্যন্ত আসেনি। শোনা যাচ্ছে যে নেক্সট উইকে অর্থাৎ কামিং মানডে আর টিউসডের মধ্যে কিন্তু এই দুজন চলে আসতে পারে। যদি চলে আসে তাহলে হয়তো পরের ডুরান্ড কাপের ম্যাচগুলোতে এদেরকে খেলতে দেখা গেলেও যেতে পারে। তবে বিদেশিরাও যেভাবে এসছে, তারা যে কম সময় প্র্যাকটিস পেয়েছে তার মধ্যে নেমেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে রশিদ একটা গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিল, দানি রামিরেজও কিন্তু একটা গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিল। দুজনকে দেখে, হ্যাঁ, রশিদকে দেখে টায়ার্ড মনে হচ্ছে, দানি রামিরেজ ওইটুকু সময় তার ঝলক দেখিয়েছে। আগামী দিনে সে কিন্তু আরো ফিট হয়ে যাবে, যত ম্যাচ ফিট হবে তত সে ভালো খেলবে বলেই আমার বিশ্বাস।
এবং আমি এটা আশা রাখবো যে আগামী দিনে জেসিনটিকে পিভি বিশ্বদের শুরু থেকেই রাখা হবে। রোহিত দানু পারফরমেন্স বা আর এক যে রোহিত কুমার বোধহয়, এদের দুজনের পারফরমেন্স আমার অন্তত পছন্দ হয়নি। আপনাদের কার কি মনে হচ্ছে আমি জানি না, তবে আমার খুব একটা ভালো লাগেনি। এদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে আগামী দিনে হয়তো বোঝা যাবে, আর একটু সময় পেলে এরা হয়তো ভালো খেলবে। তো আমার এটাই বলার যে বিষ্ণু এবং জেসিনকে আরো সময় দেওয়া হোক, তাদেরকে ফার্স্ট টিমে রাখা উচিত ছিল, আমি অন্তত এক্সপেক্ট করেছিলাম। যেহেতু প্লেয়ার গুলো মানে খেলার মধ্যে রয়েছে, কলকাতা লিগে খেলার মধ্যে রয়েছে, গোলের মধ্যে রয়েছে, এই ক্ষেত্রে বিনো জর্জের ভূমিকাটা অনেকাংশে গুরুত্বপূর্ণ। তো বিনো জর্জ কি ইনপুট দিয়েছে আমি জানি না, তো কেন দেখলাম না ডার্বি ম্যাচে তাদেরকে শুরু থেকে, সেটাই আশ্চর্য। তারা নামার পরে কিন্তু ইস্ট বেঙ্গলে খেলায় একটা গতি এসেছিল। যাই হোক, এটাই আমার আজকে বলার যে ইস্ট বেঙ্গলের বাকি দুই বিদেশি অর্থাৎ ফ্রন্টের ফরওয়ার্ডের প্লেয়ার এবং ডিফেন্সের প্লেয়ার তারা হয়তো আগামী সোম মঙ্গল বুধবারের মধ্যেই চলে আসবে এবং প্র্যাকটিসে নেমে পড়বে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখা যাক এরা এলে দলের শক্তি কতটা বাড়ে এবং আরো কয়েকদিন পরে ইস্ট বেঙ্গল দলটা ঠিক কোন জায়গায় যায়। আমি তো আশাবাদী, আপনারা কি আশাবাদী? তবে আমি বলবো যে সময় কিন্তু টিমকে দিতেই হবে, এটুকুই আমার বলার। আপনাদের কেমন লাগলো? আপনাদের কমেন্ট, পরামর্শ সবটাই গুরুত্বপূর্ণ, তাই পরামর্শ দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, মেম্বারশিপটাও নেবেন প্লিজ। থ্যাংক ইউ।